প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন দেখার জন্য। আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর সুবর্ণা নওয়াদিন। সেই সাথে আমরা জানি যে পুরো বাংলাদেশ এখন অপেক্ষা করছে কবে হবে নির্বাচন, এবং আমার মনে হয় যে এটা এখন সবথেকে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্ন নিয়ে আমরাও রীতিমতো ভাবছি প্রতিটি মুহূর্তেই। এবং নির্বাচন কেমন হবে, নির্বাচনের ডেট বা তফসিল কবে ঘোষণা করা হবে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই আগ্রহ। তাই এই বিষয় নিয়ে আজ আমরা রাউন্ড টেবিলে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি দেশের তিনজন বিজ্ঞ রাজনীতিবিদদেরকে। আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের সবার ভীষণ পরিচিত মুখ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। সেই সাথে আমাদের আজকের আয়োজনে আরও উপস্থিত আছেন ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং আমরা আরও আমন্ত্রণ জানিয়েছি ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের তিনজনকেই অনেক শুভেচ্ছা। এবং আমাদের তিনজন অতিথিকে নিয়ে আমরা যে বিষয়ে আজ আলোচনা করব তা হলো নির্বাচন কি সংকটে। প্রথমেই আমি চলে আসতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে। নির্বাচন কি সংকটে? আমি তো বলবো, দেশে যদি নির্বাচন না হয় দেশ সংকটে পড়বে। সেই কারণে নির্বাচনকে কোনোভাবেই সংকটাপন্ন রাখা যাবে না। আমি তো কোনো সংকট দেখি না। সংকট তৈরির, কৃত্রিমভাবে সংকট তৈরির একটা পরিকল্পনা আমরা বেশ কিছুদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। সরকার নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। বিএনপি সহ লিডিং পলিটিক্যাল পার্টিগুলো তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণও নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ নির্বাচন যদি না হয় তাহলে দেশ একটা গভীর সংকটে পড়বে, মহাবিপর্যয়ের মধ্যে পড়বে। সেই মহাবিপর্যয় থেকে দেশকে উদ্ধার করা কিন্তু তখন আরও কঠিন হয়ে যাবে, এবং সেই যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে সেখান থেকে দেশকে স্থিতিশীলতার দিকে আনা এত সহজ হবে না। বরঞ্চ আজকে দেশকে দেশের যে স্থিতিশীলতা, শান্তি, প্রগতি, উন্নয়ন, গণতন্ত্র, বিশেষ করে যে 24-এর গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্বাচনটা মানে খুবই জরুরি। আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই, ইতিমধ্যেই নির্বাচন কমিশন বলেছে এই দ্বিতীয় সপ্তাহে, মানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তারা আপনার তফসিল ঘোষণা করবে। এবং তাদের একটি বৈঠক আমরা জানতে পেরেছি 7 তারিখে হবে। 10-11 তারিখে তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে বোধহয় একটা ডেট চেয়েছে বলে আজকে গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় যে নির্বাচনের সংকটে ফেলার এখন আর কোনো সুযোগ নেই, বরঞ্চ সংকট থেকে দেশকে উদ্ধার করার জন্য নির্বাচনই একমাত্র নিয়ামক ভূমিকা পালন করতে পারে এবং টনিকের ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনার কথা সূত্রে যদি আমরা আসি, আমার ডান পাশেই ইকবাল হোসেন তাপস, আপনার কাছে, যে দেশ একটা বড় সংকটের দিকে যেতে পারে যদি নির্বাচন না হয়। আপনার কি মনে হয় যে আসলে এখন যে পরিবেশ পরিস্থিতি এবং অনেকগুলো ইস্যু এবং রাজনৈতিক দলের মধ্যে এখনও অনেক বিষয়ে অনেক মতানৈক্য, এইসব সব কিছুকে কনসিডার করে আসলে নির্বাচন কমিশন কি ভাবছে? আপনার কি মনে হয় যে আগামী সপ্তাহে কি আসলে তফসিল ঘোষণা হবে, নাকি আরও একটা বড় সংকটের দিকে বাংলাদেশ সত্যি? ধন্যবাদ। প্রথমেই আমি বিজয়ের মাস, স্বাধীনতার মাস, এই মাসে যারা শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আপনি যেটা বলেছেন, প্রিন্স ভাই যেটা বলেছে, দেশ একটি মহা সংকটের দিকে আগাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে নির্বাচনের যে পরিবেশ, যে পরিস্থিতি, একটি রাষ্ট্র নির্বাচন করবে, সেই নির্বাচন উপযোগী যে মাঠ তৈরি, এখানে কিছুটা সংকট রয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে আরও মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন যে বিএনপি একটি বৃহৎ দল বাংলাদেশে এই মুহূর্তে, আওয়ামী লীগ বিহীন। তো সেখানে এই দলও একটি বিরাট সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছে বলে আমার কাছে মনে হচ্ছে। যেমন ওনাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, উনি তার জীবন মৃত্যু সময়
অতিবাহিত করছেন। পাশাপাশি ওনার সন্তান যিনি বিএনপির দ্বিতীয় কর্ণধার, উনিও ওনার মাকে দেখার জন্য বাংলাদেশে আসতে পারছেন না। নানান রকমের গুজব আছে এখন। এবং আজকে এসব নিয়ে শুনছি জনমনে নানান প্রশ্ন, সংখ্যা, তেমনি অর্থাৎ বেগম জিয়ার সুস্থতা কামনায় কিন্তু সারা দেশ একইভাবে প্রার্থনা করছে। সারা দেশ প্রার্থনা করছে, এক হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। সেটাও একটা নির্বাচনের পরিবেশ নিয়ে কতটুকু প্রভাব ফেলতে পারে এটা আমার একটা, সেই বিষয় নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আমরা কোনো আলোচনায় আলাপ করতে পারি। এবং পাশাপাশি আরেকটু বলে রাখি যে আজকে অথবা গতকালকে এনসিপির যিনি প্রধান সমন্বয়ক, উনিও কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ দেখছেন না। তো সুতরাং মোটা দাগে যদি বলি, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে নির্বাচনটা দিন দিন নির্বাচনের পাশে বড় বড় প্রশ্নই চলে আসছে। আসছে। অনেক ধন্যবাদ। আমি ফরিদুল হক আপনার কাছে আসতে চাই। আপনি কি মনে করেন যে আসলে কি নির্বাচন সংকটে? জি, ধন্যবাদ আপনাকে। এটা আসলে নির্বাচন সংকটে কিংবা নির্বাচনকে কেন্দ্র করে বলা, কিন্তু নির্বাচনকে মানে নির্বাচন নিয়ে সংকট এটা উনি মূলত বলেননি। উনি মূলত বলেছেন যে তফসিলটা কখন হবে সেই জায়গাটা, তফসিলটা দেওয়ার আগে, কারণ তফসিল দেওয়ার পরে কিন্তু সরকারের কার্যক্রম অনেক সংকুচিত হয়ে যাবে। তফসিল দেওয়ার পরে নির্বাচন কমিশনের কাছে আসলে কার্যক্রম চলে যাবে। তো তফসিল দেওয়ার আগ পর্যন্ত সরকারের আরও কিছু দায় দায়িত্ব আছে বলে আমাদের মনে হয়। সেই জায়গা থেকে আসলে কথাগুলো বলা। তো সেই জায়গা থেকে ধরেন মনে করেন এখানে কয়েকটা বিষয় আছে। মানে এমনিতে নির্বাচন নিয়ে সংকট বললে যে ধরনের পরিস্থিতি আমরা ইমাজিন করি কিংবা ইমাজিন করানো হয়, আমাদের এখানে যে ধরনের পরিস্থিতি ইমাজিন করানো হয়, ওই ধরনের সংকট আমরা দেখি না। নির্বাচন নিয়ে এমনিতে নির্বাচন নিয়ে অন্য কোনো সংকট নাই। সংকটের জায়গাটা হচ্ছে যে যারা আমরা স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল পার্টিজ এবং সমাজের অন্য অন্য অংশ, সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন সব মিলিয়ে যারা আসলে স্টেক হোল্ডার, সামরিক বাহিনী, সবাই মিলিয়ে আমাদের মধ্যে একটা ফেয়ার প্লের ডিলিংস লাগবে যে আমরা আসলে নির্বাচনটা কোন প্রক্রিয়ায় কিভাবে কাদেরকে নিয়ে করব, এবং এইখানে আমরা এটা করতে পারবো, এটা করতে পারবো না, এই জায়গাটা ঠিক করতে হবে। কেন এই যে ফেয়ার প্লের কথাটা যে বলছেন, যেটা আসলে লাস্ট আমরা যখন 5ই অগস্ট পরবর্তী সময় যখন থেকে নির্বাচনের কথাটা বারবার এসেছে এবং এখন তো মোটামুটি 15-16 মাস অতিবাহিত হয়ে গেছে, সেখানে আসলে এখনও এই বর্তমান যে নতুন বাংলাদেশ, সেখানে কেন আপনার মনে হয় যে ফেয়ার প্লে করার মতো পরিস্থিতিটা তৈরি হলো না? প্রথমত হচ্ছে প্রশাসনিক কিছু অস্থিরতা আমাদের আছে। ধরেন আমাদের অন্যতম বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, দুই দিক থেকেই ধরেন মনে করেন যে কি বলে যে কিছু আশঙ্কার ব্যাপার আমরা দেখতে পাইছি। যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে রিটার্নিং কর্মকর্তারা ডিসিরা না হয় নির্বাচন কর্মকর্তারা হবেন। এখন আরেকটা দিক থেকে শুনলাম, আমি এটা যাচাই করে দেখিনি কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে যাদেরকে ওনারা দেওয়ার কথা বলছেন, জেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের কর্মকর্তা সম্ভবত, তাদের বেশিরভাগেরই নিয়োগ হয়েছে বিএনপির 2001 থেকে 6 আমলে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন আমি অন্তত একদিন দেখেছি যে ধরেন 2001-06 যখন বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে যখন তত্ত্বাবধায়ক সরকার কে হবে এবং নির্বাচন কমিশনকে রিফর্ম করা নিয়ে যখন আন্দোলন হচ্ছিল, আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাচ্ছেন। আমি সেই পয়েন্টে যদি বলি যে তাহলে আপনি যদি 2001 থেকে 2006-এর যেই রিক্রুটমেন্ট বাংলাদেশের বিভিন্ন পদে প্রশাসনিকভাবে এবং তার পরবর্তী সময়টাতে 17 বছরে আওয়ামী লীগের রিক্রুটমেন্ট, আপনি যদি এদেরকে বাদ দিয়ে নতুন কাউকে চান তাহলে সেটা তো একটা লম্বা প্রক্রিয়া। তাহলে কি আলটিমেটলি ওই লম্বা সময়ের পরে গিয়ে বাংলাদেশের নির্বাচনের আবহাওয়া আপনি কি চান? তার মানে নাকি আমরা এক কথা বলতে পারি যে আসলে এই মুহূর্তে এনসিপি নির্বাচন চায় না? ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা ওইখানে না, প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে একটা টেনশন ক্রিয়েট হয়েছে। তো এটা আসলে আমাদের সেটেল করতে হবে। সিমিলারলি জামাতের একজন খুবই উচ্চ পর্যায়ের নেতা উনি বলেছেন যে প্রশাসনের প্রত্যেকটা স্তর আমাদের অধীনে কাজ করতে হবে। এটা একটা স্বাভাবিকভাবে একটা টেনশন ক্রিয়েট হয়েছে। এই টেনশনগুলোকে মিনিমাইজ করতে হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে মাঠে যেটা ঘটছে, মাঠে হচ্ছে আপনার ধরেন এক দল আরেক দলের নির্বাচনী যে গণসংযোগ, এটার মধ্যে ধরেন সংঘর্ষ হচ্ছে, গোলাগুলি হচ্ছে। বিএনপির একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, যদিও সেটা সংঘর্ষ না, কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। তার মানে এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে। এই প্রত্যেকটা জায়গাতে ধরেন রাজনৈতিক দলগুলো সহ যারা স্টেক হোল্ডার, তাদের আসলে এখানে ভূমিকা আছে। সেইখানে আসলে এই জায়গাতে আমাদের আসলে একটা ফেয়ার প্লে রুল সেট করা নিজেদের জন্যই এবং কমিটমেন্টের জন্য। প্রিন্স ভাই যেটা বলছেন যে নেক্সট নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ফেব্রুয়ারিতেই হতে হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা যদি এখন এই নির্বাচনটা ভালোভাবে করতে না পারি তাহলে আমরা একটা বড় সংকটের মধ্যে পড়ে যাব।
অতএব এই জায়গাগুলো আমাদেরকে আগেই মানে নিশ্চিত Address করতে করতে পারতে হবে। তফসিলের ক্ষেত্রে আমরা যে জায়গাটা থেকে মূলত বলেছি, আমি নিজে যেটা মনে করি, আমি এটা গত কয়েকদিন অনেকগুলো জায়গাতে বলেছি, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই যে আকস্মিক অসুস্থতা, এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা বড় সংকট। এটা আমাদের মানে হচ্ছে যে কোনো দল বিএনপি কিংবা এনসিপি এরকম না, এটা আসলে একটা জাতীয় ইস্যু। বেগম খালেদা জিয়াকে যতই বিএনপি তাদের দলের মধ্যে রাখতে চাক, বেগম খালেদা জিয়া এখন বিএনপি তো বটেই, বাংলাদেশের অনেক কিছুর উপরে উনি আমাদের একটা ন্যাশনাল ঐক্যের প্রতীক। এখন ধরেন এই ধরনের গ্যাঞ্জাম যখন হবে, সিচুয়েশন যখন ক্রিয়েট হবে, টেনশন যখন ক্রিয়েট হবে, তখন তো আপনার এইরকম মানুষ লাগবে যারা আসলে এটাকে মিনিমাইজ করতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাতে ধরেন ওনার অসুস্থতা আমাদেরকে কিন্তু একটা বড় সংকট তৈরি করে দিয়েছে। অনেক ধন্যবাদ ফরিদুল হক। আমি যদি এই প্রশ্নটাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনাকে করি, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন যে অসুস্থতা, এটার কারণে কি আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে, বা আপনি কি মনে করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি আসলে নির্বাচন জন্য প্রস্তুত কিনা? ধন্যবাদ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানে শুধু জাতীয় নেত্রী নন, বাংলাদেশ ছাড়িয়ে তার কিন্তু উচ্চতা এখন সারা বিশ্বে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমি একটা আন্তর্জাতিক বিশ্লেষণে আজকে পড়ছিলাম যে নেলসন ম্যান্ডেলার সমকক্ষ তো বটেই, বা তাকেও ছাড়িয়ে গেছেন বেগম খালেদা জিয়া, তারা বলছেন। কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন, এই আধিপত্যবাদ এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে মাথা উঁচু করে যে লড়াই করেছেন, একেবারে মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের থেকেও কিন্তু তিনি এই ফ্যাসিবাদ বা আধিপত্যবাদের কাছে তিনি মাথা নত করেননি, এবং যার কারণে কিন্তু আজকে এই গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছে। এবং আমাদের দীর্ঘ 17 বছরের যে লড়াই গণতন্ত্রের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, মানবাধিকারের জন্য এবং একটি বেটার বাংলাদেশের জন্য, সেই লড়াইটা কিন্তু আজকে একটা অনন্য উচ্চতায় যেয়ে পৌঁছেছে। সেই কারণে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হতে পারেন, কিন্তু তিনি আজকে দল মতের ঊর্ধ্বে একটা জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। যে কারণে আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো দলীয় সরকার নয়, তারা বেগম খালেদা জিয়াকে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং যে মর্যাদা দিয়েছেন, এবং দল মত নির্বিশেষে তার এই মুক্তি মানে রোগ মুক্তির জন্য, আরোগ্য লাভের জন্য দেশে বিদেশে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং কেউ বাদ নেই। আমি আমার এলাকায় গিয়েছিলাম, যখন আমি গণদোয়া পড়িয়েছি, আমি দেখেছি সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে করতে হু হু করে কেঁদে উঠছে। বোনেরা মায়েরা তার জন্য রোজা রাখছেন, কোরআন খতম করছেন। তো এরকম তো অতীতে কাউকে দেখা যায়নি। তো সে কারণে বেগম খালেদা জিয়া তো জাতীয় আমাদের সম্পদ, ওনাকে অবশ্যই আমাদেরকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। এই পর্যন্ত তিনি গত 5 দিন সহ সারা মানে গত বছরগুলোতে প্রায় 10 বার তিনি মৃত্যুর মুখোমুখি থেকে কিন্তু ফিরে এসেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা শুনবো আপনার কাছে। আমার ডান পাশে ইকবাল হোসেন তাপস, আপনার কাছে। এখানে শোনেন, উনি যেটা বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়া উনি নেলসন ম্যান্ডেলাকে ছাড়িয়ে গেছেন কি জান না, আমি ওই বিতর্কে যাচ্ছি না, কিন্তু উনি যে দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের কাছে সম্মিলিত, আমি একটা আন্তর্জাতিক যাই হোক এটা বিতর্কের বিষয় না, তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শুধু সেটাই না, পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে সহানুভূতি জানিয়েছেন, তাতে উনি অনেক ঊর্ধ্বে উঠে গেছেন, সেটা আমি বিশ্বাস করি। তো তাকে না দেখতে যাওয়ার কোনো কারণ নাই। দেশ জানিয়েছে দেখে ঊর্ধ্বে উঠে গেছে না, আমাদের, আমি তো বলেছি যে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল দলের মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। দেশ থেকেও অত্যন্ত শ্রদ্ধার সহিত তাকে মানে তার জন্য সহানুভূতি প্রকাশ করেছে, এবং আমি মনে করি যে এই যে ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে আমরা দেখতে পাচ্ছি মানে উনার সুস্বাস্থ্য কামনায় বিভিন্ন দেশের দূতাবাসগুলো কিন্তু খবর রাখছেন, এবং সেটা নিয়ে আমাদের কোনো বিকল্প নাই, বিতর্ক নাই, এবং জাতীয় পার্টি তার জন্য দোয়াও করেছেন এবং আমরা তার জন্য আলাদাভাবে দোয়া মাহফিলও করেছি। এই জায়গায় ফরিদুল হক একটু আগে যে বিষয়টি তিনি অ্যাড্রেস করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যা তা নির্বাচনের উপযোগী বা উপযোগী না, আপনি কি মনে করেন? ফরিদুল হক সাহেব যে বলেছেন, কয়েকটা পয়েন্ট বলেছেন, সেখান থেকে প্রতীয়মান হচ্ছে যে উনিও শঙ্কিত যে নির্বাচনটা আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব কি সম্ভব নয়। এবং আমিও
মনে করি বর্তমান সরকারের যে সক্ষমতা, পুলিশ বাহিনীর ভঙ্গুর অবস্থা, সেনাবাহিনীর স্বল্পতা, প্লাস তাদেরও মানসিকভাবে তারা এই দীর্ঘদিন মাঠে থাকতে থাকতে তাদের যে মানসিক অবস্থাটা কী আছে সেটা হয়তো দেখার বিষয়। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে জামাতের আমির সাহেব অথবা জামাতের যে কোনো এক নেতা বলেছেন যে প্রতি সেন্টারে সেন্টারে 5 জন করে সেনাবাহিনী দেওয়া দরকার। তো যদি 5 জন করে সেনাবাহিনী দিতে হয়, 43,000 কত, প্রায় 44,000-এর মতো সেন্টার, আপনি এত লক্ষ সেনাবাহিনী আপনি কোথায় পাবেন? আগে তো সাধারণত তার মানে যেখানে এবং আপনি যেখানে দেখতেছেন যে প্রতিদিন যেখানে কোনো না কোনো অকারেন্স হচ্ছে, একটা না লাশ পুরাই কবর থেকে লাশ তুলে পুরাই ফেলতেছে, ওইদিকে গান বাজনা করলে সেখানে মায়ের পিঠ হচ্ছে। আমি একটা কথা আজকে বলতেই চাই, আমি দেখেছি যে জামাতের ভাইদের মধ্যে একটা ফেসিবাদী আচরণের রূপ আমি দেখতে পাচ্ছি, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি টকশোতে আওয়ামী লীগের যে যারা কথা বলতেন তাদের দম্ভ, মানে সে অন্য রকমের একটা অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডগুলো আমরা কিছু কিছু মানুষের ভিতরে ইদানিং দেখতে পাচ্ছি। আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। জামাত, আমি আমার এলাকা বরিশাল শহরে একটা 100 বছরের পুরনো একটি মোহামেডান ক্লাব ছিল। সেই ক্লাবটা আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের যে মেয়র সাহেব এসে সেটা ভেঙে দিয়েছেন সেটা দখল করার জন্য। এইবার এই জুলাই আগস্টের আন্দোলনের পরে সেখানে গিয়ে মোহামেডানের যারা কর্মকর্তা আছে তারা গিয়ে ওখানে আবার মোহামেডান ক্লাবটা চালু করতে শুরু করেছেন। রাত্রিবেলায় জামাত এবং ইসলামের সেই লেভাসদারি একটা গ্রুপ গিয়ে ওখানে একটা মসজিদ তৈরি করেছেন, গিয়ে একটা মসজিদ তুলে ফেলছেন ওই জায়গাতেই। আমার প্রশ্নটা হলো, এত মসজিদ বরিশাল শহরে, সারা বাংলাদেশ হলো মসজিদের দেশ, সেখানে মোহামেডান ক্লাব যেখানে 100 বছর ধরে একটা ক্লাব, সেখানে কেন একটা মসজিদ তৈরি করতে হবে? এবং এখানে জামাতের মানুষ, এটা বোধহয় একটা না, সারা বাংলাদেশে এরকম আরো অনেক ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আমরা শুনবো আপনার কাছ থেকে, আমরা সেই ফ্যাসিস্ট বিদায় করে আবার কি অন্য কোন ফ্যাসিস্টের হাতে পড়ে যাচ্ছে? এই প্রশ্নই আমি ফরিদুল হক আপনার কাছে রাখবো যে আসলে এই যে আমাদের সংকট উত্তরণ থেকেই তো উত্তরণের লক্ষ্যেই তো আসলে আমরা গত 5ই আগস্ট যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলাম, সেই উত্তরণ কি আসলে কোনোভাবে তো আমরা দেখতে পাচ্ছি না, কোনো দিক থেকেই আমরা করতে পারছি। আপনার মতামত কি আসলে যে চারপাশে যে এখন যে উশৃঙ্খলতাগুলো চলছে, জবরদখলের যে ব্যাপারগুলো চলছে, এগুলো আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? না, ঠিক আছে, ভাই যে প্রশ্ন করেছেন এটা খুব ভালো, কিন্তু গত 15 বছরে যদি ওনারা এই প্রশ্নগুলো তুলতেন তাহলে বোধহয় বাংলাদেশ আরেকটু আগে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত পাইতাম। এবং বাংলাদেশে ফ্যাসিবাদের যে ধরেন মনে করেন সূত্রপাত, পঞ্চদশ সংশোধনী, আমি একটু আগে চেক করে দেখতেছিলাম, এই পঞ্চদশ সংশোধনীর পক্ষে ওনার দল ভোট দিছিল, মানে ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ভোট দিছিল। যেটা আদালতে সে এখন প্রমাণ করতেছে যে এটা আসলে অবৈধ ছিল ওই সংশোধনীটা, এটা কিন্তু অলরেডি প্রমাণিত। তো এই কথাগুলো যদি ওনারা তখন বলতেন তাহলে খুব ভালো হইতো। ওনাদের দলের নেতারা যদি, ওনাদের দলের চেয়ারম্যান, দলের মহাসচিব সহ অন্য নেতারা যদি ধরেন আওয়ামী লীগের সাথে ক্যাবিনেট ভাগাভাগি না করতেন, পার্লামেন্ট ভাগাভাগি না করতেন, এবং ধরেন 14 সালের ধরেন একক নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন, এরপর 2018 সালের রাতের ভোটের নির্বাচন, এগুলোকে যদি ওনারা বৈধতা না দিতেন তাহলে বোধহয় আরও এটা ভালো হইতো। এটা হলো ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তার মানে এটা বলছি মানে হচ্ছে যে ফ্যাসিবাদী যে প্রবণতা আছে সেটার আমি পক্ষ নিচ্ছি না, আমি ফ্যাসিবাদী প্রবণতার কোনো ধরনের পক্ষ নিচ্ছি না। এখন আবার ধরেন নতুন করে ধরেন ফ্যাসিবাদের সংজ্ঞা নতুন করে করা হচ্ছে। জামাতের আমির কয়েকদিন আগে বলেছেন যে এইগুলো নাকি ফ্যাসিবাদের লক্ষণ, ঘুষ চাঁদাবাজি নাকি ফ্যাসিবাদের লক্ষণ। পুরো ফ্যাসিবাদের ব্যাখ্যা আমাদেরকে আবার নতুন করে এখন পড়তে হবে। আমরা 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি এবং সারা পৃথিবীর ফ্যাসিবাদ আমরা পড়ছি, কিভাবে ফ্যাসিবাদ তৈরি হয়, কি কি লক্ষণ থাকলে একটা সমাজের মধ্যে ফ্যাসিবাদ থাকে, কি কি কাঠামো থাকলে রাষ্ট্র ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। আমরা যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের কথা বলছি এটা তো আন্দাজে বলি নাই, হঠাৎ করে এসে ওয়ান ফাইন মর্নিং গণ অভ্যুত্থান হয়ে যাচ্ছে আর আমরা বলতেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ লাগবে। ব্যাপারটা মোটেই এরকম নয়, আমাদের এটার পেছনে দীর্ঘ জার্নি আছে, ওই জার্নি থেকে আমরা এটা বলছি।
তো এখন আবার ধরেন জামাতের আমির এসে আমাদেরকে নতুন করে ফ্যাসিবাদের লক্ষণ শিখাচ্ছেন, ভালো, উনি কিন্তু ডাক্তার মানুষ। জামাতও তো আসলে দীর্ঘ 17 বছর যেহেতু তারা নানাভাবে নিষ্পেষিত হয়েছে, এবং তারপরে এসে কি ব্যাপারটা এরকম হয়ে গেল যে হ্যাঁ তারাও তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য যে তারাও একটা ইম্পর্টেন্ট Same স্টেক কাজ হোল্ডার। না না না, অধিকার বুঝে নেওয়ার জন্য আপনি জুলুমের শিকার হয়েছিলেন, আপনি মজলুম ছিলেন মানেই আপনি জালিম হয়ে উঠতে পারবেন তা না। আবার এটা That's a good পৃথিবীতে point. এটা আবার That's একটা a very মজার good ব্যাপার point. হচ্ছে যে মজলুম থাকে তার ভিতরে জালিম হয়ে ওঠার প্রবণতা সবসময় থাকে। মজলুমের মধ্যে সবসময় একটা জালিম বসবাস করে। আমরা নিশ্চয়ই শুনতে চেষ্টা করব যদি সময় থাকে। ছোট করে আমরা আসতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আজ আমরা জানি যে বিএনপি আরও 36 জন নির্বাচনে লড়াই করার যেই তাদের সৈনিক তাদের নাম ঘোষণা করেছেন। এই ব্যাপার নিয়ে আপনি দলের যুগ্ম মহাসচিব হিসেবে এবং একজন হেভি ওয়েট প্রার্থী তো বটেই, আপনি আসলে কিভাবে প্রত্যাশা করছেন? না, অবশ্যই আমি লাস্টে আমি উত্তরটা দিতে আপনি আরেক জায়গায় চলে গেছেন। আপনি তখন আমার ওই যে লাস্ট একটা উত্তরটা দিয়ে দিই। আপনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নির্বাচনকে মানে দূরে সরিয়ে দিবে কিনা, এরকম একটা প্রশ্ন। আমি বলতে চাই যে আমরা সকলেই মানুষ, আমাদের সুস্থতা থাকবে, অসুস্থতা থাকবে, আমাদের রোগ বালাই সব কিছু থাকবে, কিন্তু জাতীয় স্বার্থ এখানে সবার আগে। বেগম খালেদা জিয়া কখনোই জাতীয় স্বার্থের আগে নিজের স্বার্থকে নিজে দেখেন নাই, এবং সেই কারণে বিএনপিও আমরা ওনারও তো আসলে দীর্ঘদিনেরই প্রত্যাশা ছিল। সেই কারণে বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য কিংবা তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসার দেরি হওয়ার কারণে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেবার কোনো দাবি বিএনপি করবে না বা করতেও পারে না, বা আমরা মনে করি যে সেটা যৌক্তিকও হবে না। বরঞ্চ যত তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচন হবে তত তাড়াতাড়ি আপনার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, এবং যেটা বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছরের রাজনীতির বা আন্দোলন সংগ্রামের মূল বিষয় ছিল এটা। এবং এই যে সংকট আপনি বলেছেন সংকট উত্তরণের কি পথ, সংকট উত্তরণ নির্বাচন ছাড়াই সংকট উত্তরণ হবে না। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া প্রশ্নগুলো আসছে, আমি যদি সালেহ প্রিন্স আপনি যদি একটু বলেন যে এই যে আইন শৃঙ্খলা আমি বলি পরিস্থিতি এর থেকেও বিএনপির আসলে ভাবনা, আমি বলি এর থেকেও খারাপ পরিস্থিতিতে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন গত বছরগুলিতে হয়েছে। আপনি 2001 সালের নির্বাচনে দেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করে চলে গেল একটা নির্দলীয় সরকারের হাতে, বিচারপতি লতিফুর রহমানের হাতে ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, আওয়ামী লীগের শেষ সময়গুলিতে কীরকম পরিস্থিতি ছিল, তখন তো মাত্র 3 মাসের মধ্যে 3 মাস অন্তর ওই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল, 3 মাসের মধ্যে তো ওইটা লাগাম টেনে ধরা গিয়েছিল। হ্যাঁ, এখানে দক্ষতা, যোগ্যতা এবং তার যে আন্তরিকতা এটা থাকতে হবে। আজকে আওয়ামী লীগ 15 বছরে তো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, প্রশাসন শেষ, বিচার বিভাগ শেষ, আইন শৃঙ্খলা বাহিনী শেষ। এইটাকে আমরা 1.5 বছরে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারলাম না কেন? কেন আমরা 1.5 বছরটা আমরা সময়টা নষ্ট নির্বাচনটা কি এই প্রলম্বিত হওয়ার কারণে কি আরো সংকটে পড়ছে কিনা? আরো সংকটে পড়ছে, রাইট সংকটে পড়ছে। তো সেই কারণে আমি বলবো যে এর থেকেও খারাপ পরিস্থিতিতেও কিন্তু আমরা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করেছি 91, 96, 2001, 2007। এখন আমি শেষ করি 1 মিনিট। আমি বলছি গণ অভ্যুত্থান যেসব দেশে হয়েছে, প্রকৃত অর্থেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে সেই সব দেশে যে ধরনের ঘটনা ঘটে, আমাদের বাংলাদেশে কিন্তু সেই ধরনের ঘটনা ঘটে নাই, বরঞ্চ আমরা সবাই লাগাম টেনে ধরতে পেরেছি। আজকে লাগাম টেনে রাখতেই একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এটা আমাদের জন্য প্রয়োজন। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন এখন, 36 জন, আমাদের তো বৃহৎ একটা রাজনৈতিক দল বিএনপি, তাই না? এখানে যদিও ইকবাল ভাই বলেছেন যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি এখন বড় দল, নো, আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপি বড় দল ছিল। ওনারা তো জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে থাকতে থাকতে আওয়ামী লীগ ন্যারেটিভগুলো ওনাদের মাথায় ঢুকে গেছে, যে কারণে ওনারা ওখান থেকে বের হয়ে আসতে পারেন নাই। এটা তো আসলে অস্বীকার করার উপায় নেই যে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম একটা প্রধান দল ছিল, বাট তারা সেই প্রধান দল যদি হয়েই থাকে, আজকে এই গণ অভ্যুত্থানের পরে তাদের অস্তিত্ব কোথায়? তারা প্রধান দল যদি হয়েই থাকে, তারা এই এত বড় ভুল কিভাবে করলো? আওয়ামী লীগের কবর রচনা করে দিয়েছে আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কুঠারাঘাত করেছে, এবং সমগ্র দেশকে তারা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে গেছে। আমি আসছি, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বড় দলে এইরকম প্রার্থী বাছাই, এবার তো আমাদের সনাতনী পদ্ধতিতে প্রার্থী বাছাই হয়নি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন বেগম খালেদা জিয়ার পরামর্শে যে জনগণ এমপি নির্বাচিত করবে, শুধু দলের সিদ্ধান্তে না, জনগণের সিদ্ধান্তে আমার এমপি ক্যান্ডিডেট হবে। যে কারণে ওনারা আমাদের প্রায়
4-এর মানে অধিক জনসম্পৃক্ততা থাকতে হবে। 4-এর অধিক আপনার জনমত জরিপ করিয়েছেন গোপনে, এবং সেই জনমত জরিপ যারা করেছেন তারা নিজেরাও জানেন না কার কোন দলের জন্য করছেন বা কার জন্য করছেন। এমনকি তারেক রহমান ছাড়া আর কেউ জানে না এই জনমত জরিপগুলো করানো হচ্ছে। সেই জনমত জরিপগুলোকে কিন্তু এটা নিয়ে তো একসাথে আসলে করে অনেক তর্ক বিতর্কও রয়েছে যে আমি বলছি, তিনি মানে দেশের বাইরে থেকে এভাবে সমস্ত কিছুতে তিনি যেভাবে অবশ্যই আজকে তিনি যে দেশের বাইরে থেকে এগুলি করিয়ে দেশকে তো একটা স্থিতিশীলতার দিকে নিয়ে আসছেন। আমি 1 মিনিট সময় দেন। জি, এই যে আমাদের সময় আসলে একেবারে হ্যাঁ শেষ। একেবারেই কম, এই যে 5-7টা জনমত জরিপ একসাথে রেখে সেখানে যাদের নাম উঠে এসছে তাদেরকে কিন্তু এবং আমাদের অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট যারা বিতর্কিত তাদেরকে কিন্তু উনি দিতে পারেন নাই, এমনকি ওনার আত্মীয় স্বজনকে দিতে পারেন নাই, 1 নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে এই যে আগামীর বাংলাদেশ কেমন হবে, তিনি ওখানে বসে দেশি বিদেশি বিশেষজ্ঞ বসিয়ে টিম বসিয়ে গবেষণালব্ধ যে বিষয়গুলো আসছে সেগুলো কিন্তু সামনে নিয়ে আসছেন। এমনকি এই যে জনমত জরিপ শুধুমাত্র প্রার্থী না, জনগণ কি চায়, শিক্ষা ইস্যুতে কি চায়, দাঁড়ি ইস্যুতে কি চায়, আপনার এই যে তৃণমূলের আমরা জানি যে এটা কর্মসংস্থানের আসলে অনেক ইস্যুতে কি বিস্তারিত চায়, একটা আলোচনার একেবারে বিষয়। নিশ্চয়ই আমরা আরেকদিন সেইগুলো বসবো তুলে আবার এনে এবং সেগুলো বিশেষজ্ঞদেরকে সম্পর্কেও দিয়ে জানতে সেগুলো চেষ্টা কিন্তু করব। নিয়ে এসছে। একদম শেষে চলে ধন্যবাদ। এসেছি, আমি 30 সেকেন্ড করে দুজনের কাছ থেকে শুনতে চেষ্টা করব। আমাদের প্রথমেই আমি আপনার কাছে আসতে চাই ইকবাল হোসেন তাপস, যে এই যে আসলে সংকট থেকে কিভাবে আমরা উত্তরণ করতে দেখেন পারি? সংকট থেকে আপনি উত্তরণ কেমনে হবেন? এই যে একটা বড় দল, আমি ধরলাম আওয়ামী লীগের থেকে ওনার বড় দল, ওনার দলের নেতা বাংলাদেশে আসতে পারছে না, বিরাট একটা সংকট। এটা কোনো এই সংকট না। থেকে আমরা উত্তরণ কিভাবে হবে সংকট আপনি না। বলেন? উনি বড় বিদেশে প্রশ্ন। থাকা অবস্থায় ফরিদুল নেতৃত্ব হক, দিয়ে সুতরাং গণঅভ্যুত্থান ফরিদুল করেছেন। হক, সংকট এটা এক আপনাদের কথায় কাছে সংকট বর্তমান হতে পারে, সহজ না। প্রেক্ষাপটে বিএনপির কাছে, বাংলাদেশের জনগণের কাছে এটা নির্বাচন সংকট এবং না। বাংলাদেশকে যদি আমরা সংকট থেকে আসলে সামনে উত্তরণ ঘটাতে চাই, আমার কাছে 2টা উত্তরণ ঘটানোর 2টা আছে। যে ভাই যেটা বললেন যে উনি দেশে আসতে পারতেছেন না, ওনাদের যে ধরেন মাদার দেশ ওই ভারতকে বলতে বলেন যে তারেক রহমানের উপরে কোনো থ্রেট যাতে তারা না দেয়, এটা ওনারা বললে সবচেয়ে ভালো হবে, তাহলে এই সংকট তাই কি? উত্তরণ হবে। আর 2 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে যে এটা খুব সিম্পল। সরকার যদি ধরেন দলগুলোর সাথে বসে এবং স্টেক হোল্ডারদের সাথে বসে একটা ডায়ালগ করে যে আমরা কিভাবে ভালোভাবে নির্বাচনটা করতে পারি, আসেন আমরা সেগুলো নিয়ে একটা ফেয়ার প্লে এবং রুল সেটা কি সেট করি তফসিল ঘোষণার এবং যে লেভেল একটা প্লেইং সম্ভাব্য ফিল্ড ঠিক করে। সময়, এটা আগামী এর আগেই সপ্তাহের সম্ভব, আগে। এটা 2-3 দিনের মধ্যেই সম্ভব। এটা করলে ইজিলি এটা অনেক উত্তরণ করা ধন্যবাদ। সম্ভব। খুব চমৎকারভাবে আপনারা আলোচনা করেছেন এবং আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিশ্চয়ই আগামী সপ্তাহের মধ্যে যদি তফসিল ঘোষণা হয়, সেটা জানার পরে পুরো বাংলাদেশ একটা আলাদা আস্থা পাবে এবং আমরা সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।